হ্যালো বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন তোমাদের সামনে উপস্থিত হতে পারিনি এবং তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আনতে পারিনি। তার জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যে কেন ভিডিও আনতে পারিনি, আমি কি কাজে বিজি ছিলাম, সেটা যদি তোমরা জানতে পারতে তাহলে হয়তো অনেক বেশি খুশি হতে। কারণ আমি এই অজানা সত্যের জন্য অনেক বড় কিছু করতে চলেছি, আর সেটা কি করতে চলেছি সেটা খুবই স্পেশাল। হ্যাঁ, আমি জানি তোমরা জানতে চাও যে আমি কি করতে চলেছি, তবে আমি তোমাদের কাছ থেকে আর কটা দিন সময় চাইছি। আর কয়েকটা দিন বাদেই আমি তোমাদেরকে সবটা জানিয়ে দেব যে আমি আসলে করতে কি চলেছি। তবে খুবই পার্সোনাল একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজ প্রায় আমি 3 বছর ধরে ইউটিউবের সাথে কানেক্ট রয়েছি এবং এই অজানা সত্য আমি 2022 সালে ওপেন করেছিলাম। এতটা বছর কেটে গেছে, আমি আস্তে আস্তে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। অনেক ডাউনফলের মধ্যে দিয়েও গেছি এবং অনেকের মনে জায়গাও করে নিতে পেরেছি। এই আপ অ্যান্ড ডাউনস আমাদের লাইফে লেগেই থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে এই প্ল্যাটফর্মে থেকে থেকে আমি অনেকটা ম্যাচিওর হয়েছি এবং কিভাবে আরও ভালোভাবে এগোনো যায় সেই সমস্ত বিষয় আমার ধ্যান ধারণা আরও বেড়েছে এবং আশা করছি এইবার আমি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে এগোতে পারবো এবং তোমাদের মনে একটা আলাদা জায়গা করে নিতে পারবো। আজকের এই এপিসোডে আমি যার ঘটনা শোনাবো তিনি আর কেউ নন, আমাদের চ্যানেলের একজন নিয়মিত সদস্য, যার নাম নন্দিনী দে। তিনি এই নিয়ে প্রায় 20টি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের নন্দিনীদির ঘটনাতে। নন্দিনীদি ঘটনাটিকে যেরকম করে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। শেষমেশ ডিভোর্সটা হয়েই গেল। রুমা সেটাই চেয়েছিল, কারণ অসৎ মানুষের সাথে সংসার করা যায় না। সারাটা জীবন তিল তিল করে জ্বলার থেকে এই ভালো। বাকিরা না জানলেও রুমা তার মা এবং দিদিমাকে সবটাই জানিয়েছিল ডিভোর্স কেন সে নিতে চায়। সবটা শোনার পরে দিদিমা এবং মা যে বোঝানোর চেষ্টা করবে তা তারা করেনি, কিন্তু উল্টে ছেলের বাড়ি থেকে ভয় দেখানো আর শাসানি ছাড়া আর কিছু পায়নি। রুমার মা বুঝেছিলেন মেয়েকে তিনি ঠিক জায়গায় বিয়ে দিতে পারেননি। এই ব্যাপারটায় আর বেশি যাচ্ছি না। সেই দিন কোর্ট চত্বরে বসে রুমা অনেক কিছুই ভাবছিল। ক্লাস 6-এ পড়ার সময় সে বাবাকে হারায়, এরপর দাদুকে। সেই থেকেই মা আর দিদিমা তাকে মানুষ করেছে। মামা বা কাকা তার কেউই নেই, কোনো ভাই বোনও ছিল না। সংসারে অভাব থাকলেও তারা সুখী ছিল। মা বাড়ি বাড়ি রান্নার কাজ করতেন, দিদিমা বড়ি পাঁপড় আচার এইসব বানিয়ে বিক্রি করে রোজগার করতেন। পরে দিদিমার বয়স বাড়লে মায়ের রোজগারেই এইসব চলত। রুমা টিউশন করত, তবে মায়না বেশি ছিল না। বয়স যত বাড়তে থাকলো রুমার মাথায় চাপ ততই বাড়তে থাকলো। কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবনে মেয়েটার সত্যি দুঃখের শেষ নেই। সমস্ত শিক্ষকরাই বুদ্ধি দিলেন যে নার্সিং পড়তে। সে সেটাই করল, চাকরিও পেল। কিন্তু মা প্রায় জোর করেই রুমাকে বিয়েতে রাজি করিয়ে দিলেন। ভেবেছিলেন ঘরে ছেলে নেই, একটা জোর বাড়বে। আমরা যখন থাকবো না তখন রুমাকে কে দেখে রাখবে? এই সব কথা ভেবেই তার মা রুমাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু রুমার যা কপাল, তাতে সুখ লেখা নেই। আগে যেমনই থাকুক না কেন, এখন একটা দাগ পড়ে গেল মেয়েটার জীবনে, আর সেটা হলো সেই ডিভোর্সটা। এবার আসি মূল ঘটনায়। নার্সিংয়ের কাজ করতে করতেই পরিচয় হয় লিপিকাদির সাথে। তিনি এখানে জব করলেও তার আদি বাড়ি পুরুলিয়াতে, মেইন টাউন থেকে অনেক ভেতরে। আর সেখানেই রয়েছে অনেক বছর পুরনো এক বট গাছ। সেই গাছের কোটরের মধ্যে রয়েছে এক পাথরের টুকরো। কেউ জানে না সেই গাছের বয়স কত,
আর ওই পাথরই বা কোত্থেকে এলো সেখানে। সেই জায়গার অনেক গল্প রুমার শুনে শুনে তারও ইচ্ছে হলো সেই জায়গাটা নিজের চোখে দেখার। লিপিকাদিকে মনের কথাটা জানালে সে দিদিও ভীষণ খুশি হন। তিনিও রাজি হন রুমাকে তার দেশের বাড়ি নিয়ে যেতে। রুমা তার মাকে জানালে তিনি বলেন, তুই যা, আমি যেতে পারবো না, কারণ তোর দিদিমার যা বয়স, এখন আর সে অত দূরে যেতে পারবে না। তার উপর চোখেও কম দেখে, তাই দিদিমাকে বাড়িতেও একা রেখে যাওয়া যাবে না। রুমা আর লিপিকাদি দুজনেই শেষে পুরুলিয়াতে চলে গেল। লিপিকাদির বাড়ি পৌঁছে সেদিনটা রুমা বেশ টায়ার্ড হয়ে গেছিল। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সে। পরের দিন সকালে উঠে গ্রামের রূপ দেখে তার মনটা ভরে গেল। একটু বেলার দিকে তারা গেল সেই জায়গায়, সেই প্রাচীন বটগাছটা দেখতে। পিচের রাস্তা পেরিয়ে গ্রামের মেঠো পথ, এবং সেটাকে পার করার পর ঘাস জমি, আর সেখানেই সেই গাছ। সামনে গিয়ে গাছের দিকে তাকিয়ে দেখল বিশাল সেই গাছ। মূল গাছটা ঠিক যেখান থেকে দুটি ভাগে ভাগ হয়ে গেছে তার ঠিক নিচেই একটা কোটর, আর সেই কালো পাথরের টুকরোটা, তাতে সিঁদুর আর তেল লেপা আছে। রুমা দেখল অনেকক্ষণ ধরে। তারপর চোখ বন্ধ করে হাত জোর করে প্রণাম করল, আর মনে মনে বলল, আমার জীবনে অনেক দুঃখ আর কষ্ট, যদি পারো একটু হলেও দূর করে দিও ঠাকুর। অনেক দূর থেকে অনেক বিশ্বাস নিয়ে তোমার দর্শনে এসেছি। এরপর রুমা বলল, আচ্ছা লিপিকাদি, এখানে কি পুজো দেওয়ার ব্যবস্থা নেই? লিপিকাদি বলেন, আছে তো, তবে আজকের পুজো হয়ে গেছে, তুই অন্য দিন দিস। আর সামনেই তো উৎসব আসছে, সেই দিনও দিতে পারিস। এই উৎসবে তো আমি প্রতি বছরই আসি, না আসতে পারলে মনটা খুব খারাপ হয়। রুমা তখন প্রশ্ন করে, কিসের উৎসব লিপিকাদি? তখন লিপিকাদি বলে, বাবা ভোলানাথের রে, এই সময় এই হয়। যিনি পুজো করেন তার পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েছিলেন। এই পুজোর পর থেকেই শুরু হয় এই উৎসব। রুমা বলে, লিপিকাদি তুমি পুরোটা বলো, এর ইতিহাসটা আমি শুনতে চাই। লিপিকাদি তখন বললেন, দেখ, আমিও দাদুর বাড়ি থেকে শুনেছিলাম, অনেক আগে এই সব জায়গায় ঘন জঙ্গল ছিল, আর এই সব জঙ্গলে থাকতো কুখ্যাত ভয়ঙ্কর সব ডাকাতের দল। দিনের আলোতে যাদের দেখা যেত না, তারাই রাতে আশেপাশের গ্রামে হানা দিত। এমনকি জঙ্গলের দিকে গেলে তো তাদের হাত থেকে নিস্তার ছিল না। এই জঙ্গলেই ছিল এক কালী মন্দির, খুব বড় না হলেও বেশ জাগ্রত ছিল সেই মন্দির। বিশেষ বিশেষ তিথিতে ডাকাতরা নরবলিও দিত। এমনই এক গ্রাম ছিল রাঙাপুকুর। সেই গ্রামের এক গরিব ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল প্রতিমা। দেবী দুর্গার মতো ছিল তার মুখ। তার বিয়ে হয় এক অন্য গ্রামের জমিদার পরিবারের সাথে, কিন্তু বিয়ের রাতে হানা দেয় ডাকাতের দল। সব কিছু লুট করে নিয়ে যায়, আর সঙ্গে নিয়ে যায় বিয়ে করতে আসা সেই জমিদারের পুত্রকেও। তাকে বাঁচাতে পেছন পেছন ছুটে যায় প্রতিমাও। ডাকাতরা ঘন বনে দুজনকে আটকে রাখে। অনেক অনুরোধেও জমিদার পুত্রকে তারা ছেড়ে দেয়নি। রুমা প্রতিদিন মহাদেবের কাছে পুজো দিত, এমনকি জলও খেত না। কিন্তু ডাকাত দলের প্রধানকে অনেক অনুরোধ করার পরেও সে শুনল না। একটি বিশেষ দিনে তার বলি দেওয়া হলো। সেই দিন প্রতিমা সেই ডাকাত দলকে অভিশাপ দেয়, তোমরা সবাই মাটি চাপা পড়ে মরবে। আমার ভক্তি যদি সত্যি হয় তাহলে মহাদেবের বিচার করবেন। এই বলে প্রতিমা নিজের জীবনকে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে জমিদার অনেক খুঁজেও নিজের ছেলেকে না পেলে প্রতিমাকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু ডাকাতের দলকে নয়। এই ঘটনার 1 বছর পর সে জঙ্গলে এমন কিছু ঘটে যা আজও অজানা। সেই ডাকাত দলের সবাই সেই জায়গায় মাটি চাপা পড়ে মারা যায়,
আর সেই মন্দিরও ভেঙে মূর্তি মাটির নিচে চলে যায়। এর অনেক বছর পর জঙ্গল অনেক কাটা পড়ে, রাস্তা তৈরি হয়, বসতি এগিয়ে আসে। তখনই মাটির নিচ থেকে মা কালীর মূর্তিটি পাওয়া যায়, যা আমাদের গ্রামের মন্দিরে রাখা আছে। আর সেই প্রতিমার পরিবারেরই একজন রাতে স্বপ্নাদেশ পায়। সেই স্বপ্নে এই বট গাছের সন্ধান পান, যেখানে বাবা ভোলানাথের পাথরটিকেও দেখতে পান, যাকে ঘিরে রেখেছে বিশাল সাপ। তিনি সবটা বুঝতে অনেক সময় নেন। অনেক প্রশ্ন ছিল তার মনে, যা স্বপ্নের মধ্যে তিনি উত্তর পাননি। গ্রামের কিছু মানুষকে নিয়ে তিনি সেই জায়গা খুঁজে বের করেন, আর সত্যিই দেখেন একটি বিশাল সাপ সেই বটগাছের পাথরকে ঘিরে আছে। তবে এই গাছ কত পুরনো তা তিনি জানেন না। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, এর আগে কেউ এই বটগাছটিকে বা গাছের কোটরে থাকা পাথরটিকে কিন্তু দেখতে পায়নি। তবে এর কারণটা কি, যার উত্তর আজও অজানা। এরপর থেকেই শুরু হয় এখানে সেই পুজোর আসলে ডাকাতগুলোর আত্মার মুক্তি হয়নি, তাই পরে তাদের মুক্তির জন্য এই পুজোর ব্যবস্থা করা হয়। না হলে প্রতিমার পরিবারের কেউ একজন কেন, অন্য কেউও হতে পারত। রুমা বলে ওঠে, না হলে প্রতিমার পরিবারেরই কেউ একজন কেন, অন্য কেউও তো হতে পারত। জানিস এই পুজোতে কি কি লাগে? লিপিকা বলল, বেলপাতা, মিষ্টি চারা ও কাঁচের চুড়ি, টিপ, সিঁদুর, আলতা আর ছেলি কাপড় লাগে। এই সব দিয়ে পুজো দিতে হয়। সবটা শুনে রুমা অবাক হয়ে গেল। বাবা ভোলানাথ কি সবার পুজো গ্রহণ করেন? লিপিকাদি বলল, করেন রে। তিনি আমাদের গ্রামকে সব বিপদ আপদ থেকে মুক্তি রেখেছে। এর সাথে মায়েরও পুজো করা হয়। সেই বিশেষ দিনটায় রুমা পুজো দিয়ে প্রণাম করে বলেছে, সেই বিশেষ দিনটা যেদিন আসে সেদিন রুমা পুজো দিয়ে প্রণাম করে বলেছিল, বাবা ভোলানাথ, আমি অনেক ছোটবেলাতেই নিজের বাবাকে হারিয়েছি। আজ থেকে তুমিই আমার সব। তুমি আমায় সব বিপদ থেকে রক্ষা করো, জীবনের সুখের মুখ যাতে দেখতে পারি। সত্যি বলতে রুমা এখন 2025 সালে নার্সিংয়ের হেড। মা আর দিদিমাকে নিয়ে সে সুন্দর সংসার করছে, বিয়েও করেছে। একটা পুত্র সন্তানের মা সে। পুরুলিয়ার সেই গ্রামের বটগাছ তলায় সে আজও চায় বাবা ভোলানাথ আর মা তারাকে দর্শন করতে। শেষে একটাই কথা বলবো, বিশ্বাস একটি মূল্যবান সম্পদ, যা ধরে রাখতে হয়, যার অপচয় করতে নেই। আজ এইটুকুই, টাটা। খুবই অসাধারণ এবং বেশ আধ্যাত্মিক একটি ঘটনা শুনলাম। সবসময় ভূতের ঘটনা মানেই যে ঘটনা এমন কিন্তু নয়। এরকম কিছু কিছু অলৌকিক ঘটনা থাকে যেইগুলোর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। খুবই অসাধারণ একটি গল্প আমরা শুনলাম এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যেমনটা বললাম আর কি, যে অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি তার জন্য আমি আপনাদের কাছ থেকে আর কিছুটা দিন সময় চাইছি। তারপরে আমি আপনাদেরকে পুরো ফাইনাল অ্যানাউন্সমেন্ট করে দেব যে আমি কি করতে চলেছি। তো চলে যাচ্ছি আমরা আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অজন্তা হরি, স্যাটিসফাইং কে, আমাদের সঙ্গে রয়েছেন সায়ন চৌধুরী, কমেন্ট করেছেন এক্সআর সোনা, আমাদের সঙ্গে রয়েছেন আরিয়ান ভুইয়া, কমেন্ট করেছেন গৌতম বর্মন, কমেন্ট করেছেন জন খান, আমাদের সঙ্গে রয়েছেন এমডি জাহাঙ্গীর, কমেন্ট করেছেন আবু তালেব মিয়া, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, হেমান্ত পণ্ডিত, কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার, আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফএফ, তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, আসিফ ইকবাল, নন্দিনী দে, বঙ্গাউন এসএমএফ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, শারমিন সরকার। প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।